হ্যালো সবাইকে, আজকে নতুন আরেকটা ক্লাস নিয়ে আমি চলে এলাম। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি সম্পর্কে। জীবন স্মৃতি সম্পর্কে খুব সহজ ভাষায় আজকে কিন্তু আমরা আলোচনা করব এই ক্লাসে। আর আশা করব যে তোমরা ক্লাসটা করতে করতে একটা ছোট্ট খাতা এবং পেন সাথে করে নিয়ে বসবে। আমি পড়াতে পড়াতে যে অংশগুলো তোমাদের মনে হবে যে সেগুলো লিখে রাখা দরকার, পরীক্ষায় আসতে পারে, সেই সময় তোমরা ভিডিওটা কিন্তু পজ করে জিনিসটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। তো চলো, কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের ক্লাসে। আচ্ছা, তার আগে একবার বলে রাখি, যারা এই চ্যানেলটায় নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, তাহলে তোমাদেরই উপকার হবে। কারণ এখানে কিন্তু নিত্য নতুন পড়াশোনা সংক্রান্ত ভিডিও, ইতিহাস সংক্রান্ত ভিডিও কিন্তু আসতেই থাকে। তো দেখো, আজকে আমরা মূলত আলোচনা করব জীবন স্মৃতি সম্পর্কে। জীবন স্মৃতি সম্পর্কে। এই যে জীবন স্মৃতি গ্রন্থটা, এটি লিখেছেন কে? এই জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আমরা ইতিহাসে হঠাৎ করে জীবন স্মৃতি কেন আলোচনা করছি, রবীন্দ্রনাথকে কেন আলোচনা করছি? এগুলো তো মূলত বাংলার বিষয়। আমরা এই কারণেই আলোচনা করছি কারণ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইতিহাস রচনায় আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্ব কী। এর আগে এই সংক্রান্ত আমি একটা ক্লাস করিয়েছি, যেটা গতকালই আপলোড করা হয়েছে, বিপিনচন্দ্র পালের 70 বৎসর, তার আত্মজীবনীটি। সেখানে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কেন ঐতিহাসিকরা ইতিহাস রচনা করার সময় আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলিকে তার তথ্য বেছে নেওয়ার একটি ভাণ্ডার হিসেবে কাজে লাগান। মানে যেগুলো একটি লেখক বা একজন সাহিত্যিক তার সারা জীবনের ইতিহাসমূলক যে একটি বই তিনি লেখেন, আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, সেটাও কিন্তু আসলে ইতিহাসের উপাদান হিসেবে কাজে লাগান ঐতিহাসিকরা। কেন লাগান এবং কেন সেই আত্মজীবনীগুলো এত গুরুত্বপূর্ণ, আবার অন্ধভাবে সেই আত্মজীবনীগুলোকে কি বিশ্বাস করা যায় নাকি তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্তটা কিন্তু আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। আমি সেই জিনিসটার পুনরাবৃত্তি করে ভিডিওটাকে লম্বা করলাম না। তোমরা এই ভিডিওটা দেখার পর কিন্তু ডাইরেক্ট এর আগের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে সম্পূর্ণ জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা বই থেকে একবার জিনিসটা দেখে নিই। বাংলার সাংস্কৃতিক ইতিহাসের প্রধানতম ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ৮০ বছরের জীবনকালের প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন চরমে উঠেছিল। এই সময় তিনি লিখেছিলেন, বা এই সময়ের আবহে তিনি লিখেছিলেন জীবন স্মৃতি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কত সালে জন্ম নিয়েছিলেন? তিনি 1861 খ্রিস্টাব্দে জন্মলাভ করেছিলেন এবং 1941 খ্রিস্টাব্দে তিনি দেহ রাখেন। তাহলে মোট ৮০ বছর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন। ৮০ বছর তিনি এই পৃথিবীতে জীবিত ছিলেন এবং তার যে জীবনের প্রথম দিকে, অর্থাৎ এই সময়টা, এই 1861, 70, 75, এই সময়টায় কিন্তু ইংরেজদের যে সাম্রাজ্যবাদী শাসন সেটি চরমে পৌঁছয় এবং সেই সময়ের আবহেই আমাদের রবি ঠাকুর তিনি কিন্তু জীবন স্মৃতি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1319 বঙ্গাব্দে এবং 1912 খ্রিস্টাব্দে। জিনিসটা আমি একবার বোর্ডে লিখে দিই, তোমরা নোট করে নিতে পারো।
জীবন স্মৃতি প্রকাশিত হয়েছিল 1319 বঙ্গাব্দে, আর এটি কত খ্রিস্টাব্দ? এটি হচ্ছে 1912 খ্রিস্টাব্দ। এই তারিখে, আচ্ছা এই সালে, তারিখ নয়, এই সালে কিন্তু জীবন স্মৃতি প্রকাশিত হয়েছিল। তখনও তিনি নোবেল পুরস্কার পাননি। জীবন স্মৃতি লেখার উদ্দেশ্যে বলতে গিয়ে রবি ঠাকুর বলেছেন, জীবন স্মৃতি জীবনের ইতিহাস লেখা নয়, অর্থাৎ তার এই গ্রন্থটিকে তিনি তথ্যনিষ্ঠ ইতিহাসের গ্রন্থ কিন্তু বলতে চাননি। আসলে তিনি স্মৃতির পটে জীবনের ছবি আঁকতে চেয়েছেন। তিনি স্মৃতির পটে জীবনের ছবি আঁকতে চেয়েছেন। তার মতে লেখকের স্মৃতি রোমান্থন, ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। মানে রবি ঠাকুর নিজে এই যে জীবন স্মৃতি, এই জীবন স্মৃতি গ্রন্থটিকে কিন্তু ইতিহাস বলতে চাননি। তিনি বলেছেন এই যে লেখকেরা যে স্মৃতি রোমান্থন করে, তার পূর্ব দিনের যে স্মৃতি যখন লেখে, সেই লেখাটি আসলে একটি ছবি, সেটি কিন্তু কোনো ইতিহাস নয়। আসলে জীবন স্মৃতির মধ্যে তিনি জোড়াসাঁকো ভবন এবং সদর স্ট্রিটের বাড়িতে কিভাবে পরিবেশ এবং পরিজনদের দেখেছিলেন তারই বৃত্তান্ত তিনি কিন্তু রচনা করেছেন। কিন্তু সংকীর্ণ পরিসরের মধ্যেই রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন যে স্বদেশিকতার ভাবনা তাদের পরিবারকে আচ্ছন্ন করছে। ধর্ম সংস্কার আন্দোলনের আঙিনা পেরিয়ে ঠাকুরবাড়ি দেশ ও মাতৃকার আরাধনায় অগ্রসর হচ্ছে। জীবন স্মৃতির পাতায় এই ভাবনার পরিচয় মেলে। তিনি লিখেছিলেন, বাহির হইতে দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশি প্রথার প্রচলন ছিল, কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশাভিমান স্থির দীপ্তিতে জ্বলিতেছিল। জীবন স্মৃতি গ্রন্থে কবির জীবনের সূচনাকালের মানসিকতার আভাস মেলে। তার রচিত কড়ি এবং কোমল কাব্যে রবীন্দ্রনাথের জীবনবোধ স্পষ্টভাবে জানা যায়। মোট 24টি আর্ট প্লেটে অঙ্কিত ছবি বইটির লিখিত ভাষ্যকে জীবন্ত রূপ দিয়েছে। ছবিগুলি কিন্তু মূলত এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে বুঝতেই পারছো যে এই আত্মজীবনী বা স্মৃতিকথামূলক গ্রন্থগুলো কতটা গুরুত্বপূর্ণ সেই সময়টাকে জানার জন্য। তোমাদের ছোট করে বলে রাখি যে ঐতিহাসিকরা যে ইতিহাস লেখেন তারা কিন্তু মন থেকে বানিয়ে লেখেন না, তাদেরকে প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়। সেই তথ্য তারা কোন কোন জায়গা থেকে সংগ্রহ করেন? তারা মূলত আর্কিওলজিক্যাল বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে, আর্টিফ্যাক্টস গুলো রয়েছে, সেগুলোর তারা সাহায্য নেন। এছাড়াও সরকারি নথিপত্র রয়েছে, বিভিন্ন সংবাদপত্রে বেরোনো খবর রয়েছে, এবং এই আত্মজীবনীগুলোও রয়েছে। বিভিন্ন মানুষ তাদের সময় ঘটে চলা যে রাজনৈতিক বা সামাজিক যে তোলপাড় করা ঘটনাগুলো তাদের আত্মজীবনীতে লিপিবদ্ধ করে রেখেছেন, সেগুলো কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে ভারী গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা জীবন স্মৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো এবং সহজভাবে বুঝতে পেরেছো। আমি একটাই অনুরোধ করব যে এই ভিডিওটা শেষ করার পর ওই 70 বৎসর বিপিনচন্দ্র পালের ওই ভিডিওটাও তোমরা দেখে নাও, এবং তারপর বই থেকে কিন্তু এই দুটো টপিক একটু ভালোভাবে শুধু রিডিং করে নাও, তাহলে আশা করছি সমস্ত হয়ে যাবে। আর আমরা এর পরের ক্লাসে কিন্তু আলোচনা করব সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী এবং স্মৃতিকথামূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা, সেটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আর খুব শীঘ্রই কিন্তু এই চ্যানেল দেখা হচ্ছে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। চলো আজ এ পর্যন্তই।